দুর্নীতির জায়গা চাই, স্কোপ নেই। আরে স্কোপ তো যে কোনো জায়গায় হয়ে যাবে, আপনি যে কোনো রকম মাঠ দিয়ে দিন, তাতেই খেলা হয়ে যাবে। ব্রাত্য বসুকে আপনারা সকলেই চেনেন, আমাদের রাজ্যের মন্ত্রী, অত্যন্ত জ্ঞানীগুণী মানুষ, অত্যন্ত বড় মাপের একজন মানুষ এবং অত্যন্ত বড় একজন বুদ্ধিজীবী। আমরা তো সব আম আদমি, মানে ম্যাঙ্গো পিপল, তাই আমাদের বুঝতে একটু দেরি হয়েছে। ব্রাত্য বসুর মতো মহান একজন মন্ত্রী, তিনি তো কয়েক বছর আগেই পরিষ্কার করে ঝেড়ে কেশে বলেই দিয়েছিলেন স্পষ্ট করে সেই কথাটা। 2021-এর একটা নির্বাচনের পর দমদমের একটা সভা থেকে ব্রাত্য বসু পরিষ্কার বলে দিয়েছিলেন চাকরিটা তৃণমূল কংগ্রেসের ছেলেমেয়েরাই পাবে। এটা একটা সিম্পল ব্যাপার, আর কিচ্ছু না। কেন পাবে, কিভাবে পাবে, কোথায় পাবে, সেই সমস্ত কথাবার্তা আমি এখন কিচ্ছু বলছি না, কিন্তু এটাই হবে, এটাই হয়েছে এবং আগামী দিনেও এটাই হবে। আপনি শুনে হয়তো মনে করেছিলেন যে আচ্ছা সরকারি চাকরির ক্ষেত্রে ব্যাপারটা হবে, আজ্ঞে না, সব রকম চাকরির ক্ষেত্রে এই জিনিসটা খাটবে। এই যেমন দেখুন মনোজিৎ মিশ্রা কত বড় ছাত্র নেতা ছিল, তো এই সাউথ ক্যালকাটা ল কলেজের যে ঘটনা, সেই ঘটনায় মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রা, এবং তার নামটা সামনে আসার পর থেকে তৃণমূল কংগ্রেসের লোকজন তো রীতিমতো ভিড়মি খাচ্ছেন এবং অবাক হয়ে আকাশ থেকে পড়ছেন, কে মনোজিৎ, আমরা তো চিনতামই না, দলের মধ্যে কোনো পদেই ছিল না। তো মনোজিৎ মিশ্রা সাউথ ক্যালকাটা ল কলেজে অস্থায়ী কর্মী হিসেবে কাজ করছিল। ওই কলেজের যেটা গভর্নিং বডি, যার মাথায় রয়েছেন অশোক দেব, তৃণমূল কংগ্রেসের বিধায়ক, এই গভর্নিং বডির সুপারিশেই অস্থায়ী কর্মী হিসেবে কলেজে কাজ করছিল মনোজিৎ মিশ্রা। কিন্তু সেটা শুনে অশোক দেব নিজেও আকাশ থেকে পড়ছেন, এটা কি করে হলো। একবার বলছেন তিনি মনোজিৎকে চেনেনই না, একবার বলছেন মনোজিতের বাবাকে ডেকে আমি শাসিয়েছিলাম, ছেলেটার খারাপ আচরণ ছিল, কি যে বলবেন ঠিক করতে পারছেন না। তারই সঙ্গে আপনি দেখুন এই মনোজিৎ মিশ্রার মেন্টর গোছের একটা লোক ছিলেন, তার কথা সামনে উঠে আসছে এবং তার নাম সামনে উঠে আসছে সার্থক বন্দ্যোপাধ্যায়। এবার এই সার্থক ব্যানার্জি, সে হচ্ছে সাউথ ক্যালকাটা ডিস্ট্রিক্ট তৃণমূল ইউথ কংগ্রেসের প্রেসিডেন্ট এবং তারই সঙ্গে আশুতোষ কলেজের হেড ক্লার্ক। তার মানে দেখুন এখানে দুজনের নাম উঠে এলো, দুজনেই কলেজে চাকরি করছেন, দুজনেই কলেজে রাজনীতি করছেন, দুজনেই আবার শাসক দলের ছাত্র নেতা, যুব নেতা। এবার আপনি যদি ভাবেন এটা কোনো একটা জায়গার উদাহরণ, বিচ্ছিন্নভাবে একটা কোথাওকার এরকম একটা খবর পাওয়া গেছে, এরকম একটা উদাহরণ দেখতে পাওয়া যাচ্ছে, তাহলে একেবারে ভুল। এটা একটা প্যাটার্ন, সমস্ত জায়গায় পশ্চিমবঙ্গে এই প্যাটার্ন লক্ষ্য করা যাচ্ছে, সব জায়গায় এই জিনিসটা হচ্ছে, কোথাও কোনো বাছবিচার নেই। কাজেই এই মুহূর্তে আপনার ভাই বোন, দাদা দিদি, ছেলে মেয়ে, ভাগ্নি ভাগনা, ভাইপো ভাইজি কেউ যদি কলেজে পড়ে, তাহলে একটু সাবধানে। যেমন আপনি দেখুন প্রথমেই আমরা চলে আসি নন্দীগ্রামের সীতানন্দ কলেজে, এবং সেখানে বলা হচ্ছে কলেজের 2 প্রাক্তন ছাত্র, তারা কলেজে অস্থায়ী কর্মী হিসেবে নিয়োগ পেয়েছে, কলেজে অস্থায়ী কর্মী হিসেবে চাকরি পেয়েছে। এই যে চাকরি দেওয়া হবে, এরকম কোনো নিয়োগ হবে, এইরকম কোনো বিজ্ঞপ্তি কলেজের তরফ থেকে প্রকাশ করা হয়নি, কোনো পরীক্ষা নেওয়া হবে, এরকম কোনো ভ্যাকেন্সি আছে, কিচ্ছু জানানো হয়নি। কিন্তু দুজন চাকরি পেয়ে গেছেন এবং তারা দুজনেই শাসক দলের প্রভাব খাটিয়ে চাকরি পেয়েছেন। এবং এখানে এই চাকরি পাওয়ার জন্য কোনো রকম কোনো পরীক্ষাও হয়নি, কিন্তু একটা মৌখিক পরীক্ষা হয়েছিল। এবং এখানে যারা চাকরি পেয়েছেন দুজন, তাদের মধ্যে একজন হচ্ছেন অন্যতম, তিনি হচ্ছেন এই সীতানন্দ কলেজের তৃণমূল কংগ্রেসের যে ইউনিট রয়েছে তার সভাপতি, সীতানন্দ কলেজের তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের সভাপতি, তিনি চাকরি পেয়েছেন, তার নাম সুমিত মণ্ডল। তিনি বলছেন যে হ্যাঁ, আমাকে যে চাকরিটা দেওয়া হয়েছে তার জন্য কলেজের তরফ থেকে কোনো বিজ্ঞপ্তি দেওয়া হয়নি, কিন্তু আমি একটা পরীক্ষা দিয়েছিলাম, মৌখিক পরীক্ষা নেওয়া হয়েছে এবং তারপরেই আমি চাকরিটা পেয়েছি। আচ্ছা, তাহলে তো খুব ভালো কথা, একটা মৌখিক পরীক্ষা হয়েছে। তা আপনারা কজন পরীক্ষা দিয়েছিলেন, কজনের মধ্যে থেকে আপনাকে বেছে নেওয়া হয়েছে? সুমিত মণ্ডল, তৃণমূল কংগ্রেসের ইউনিট প্রেসিডেন্ট এই কলেজের, তিনি বলছেন যে দেখুন আমরা দুজন মৌখিক পরীক্ষা দিয়েছিলাম, আমরা দুজনেই চাকরি পেয়েছি। আসলে আমি তো খুব দুস্থ, তাই কলেজ আমার পাশে এসে দাঁড়িয়েছে। ভাবতে পারছেন আপনি কি সুন্দর বিষয়, কলেজে একটা নিয়োগ করা হয়েছে এবং সেই নিয়োগের কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। সেখানে পরীক্ষা একটা হয়েছে কিরকম, মুখে মুখে। আর কতজন পরীক্ষা দিয়েছেন, কতজন সেখান থেকে চাকরিটা পেয়েছেন? দুজন পরীক্ষা দিয়েছেন, দুজনেই সেই চাকরিতে চান্স পেয়ে গেছেন। মানে কলেজে ঢুকে সেই তৃণমূল কংগ্রেসের পদ পাওয়া, সেখানে তার সঙ্গে কলেজে চাকরি পাওয়া, মানে এই ছেলেটা কি সাংঘাতিক লেভেলের, আপনি ভাবতে পারছেন তার কি ট্যালেন্ট, কি প্রতিভা। অথচ এই ছেলেটির বিন্দুমাত্র কোনো গর্ব নেই। তিনি বলছেন কলেজ কর্তৃপক্ষ ভালো মনে করেছে, গরিব বাড়ির ছেলে হিসেবে, তাই তারা আমাকে একটা কাজের দায়িত্ব দিয়েছে। তবে এই কাজের জন্য আমি কোনো সরকারি বেতন পাই না, আমি যে কাজটা করি তার বিনিময় মূল্য হিসেবে আমাকে কলেজের কর্তৃপক্ষের তরফ থেকে একটা টাকা দেওয়া হয়, সেই টাকাটা দিয়েই আমি পড়াশোনা করছি। আপনি ভাবতে পারছেন এটা শুনে আপনার চোখে জল আসছে কি আসছে না? এই স্ট্রাগলটা শুনে আপনার চোখে জল আসছে কি না? এবার সেই চোখে জলটা আপনি নিজের জন্য ফেলবেন নাকি এদের জন্য ফেলবেন, সেটা এখন আপনি ভেবে দেখুন। তার
তারই সঙ্গে আমরা চলে আসি কাকদ্বীপ কলেজে। সেখানে বলা হচ্ছে কাকদ্বীপ কলেজে চাকরি করেন এমন 7 জন অস্থায়ী কর্মী যারা টিএমসিপির নেতাকর্মী বলেই পরিচিত। জানা যাচ্ছে যে কাকদ্বীপ কলেজের যে গভর্নিং বডি তাদের সিদ্ধান্তেই এই 7 জন চাকরিটা পেয়েছেন। আর এই 7 জনের যোগ্যতা কি? তারা টিএমসিপির কর্মী সদস্য। এই চাকরিগুলোর জন্য কোনো রকম কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি, কোনো পরীক্ষাও নেওয়া হয়নি। একমাত্র যোগ্যতা টিএমসিপির কর্মী সদস্য 7 জন এই চাকরি পেয়ে গেছেন কলেজের গভর্নিং বডির সিদ্ধান্তে। আর এই কলেজের গভর্নিং বডির মাথার উপরে কে রয়েছেন? তৃণমূল কংগ্রেসের আরেকজন বিধায়ক মন্টুরাম পাখিরা। এবং তিনি এই বিষয়টা অ্যাকসেপ্ট করে নিয়েছেন, মেনেই নিয়েছেন যে হ্যাঁ তিনি চাকরি দিয়েছেন। তার বক্তব্য, ন্যাকের মূল্যায়নের জন্য গভর্নিং বডি এই নিয়োগের সিদ্ধান্ত নিয়েছিল। তারই সঙ্গে মন্টুরাম পাখিরা বলছেন এরা প্রত্যেকেই অভাবী বাড়ির ছেলে। বুঝতে পারছেন কি ইন্টারেস্টিং ব্যাপার? কোথায় আপনি ছিপ ফেলবেন, যেখানে ছিপ ফেলবেন একই রকম মাছ উঠে আসবে। একজন পঞ্চায়েত সমিতির সভাপতি, আরেকজন পঞ্চায়েতের উপপ্রধান, এবং তিনি একটা সময় কলেজে ছাত্র নেতাও ছিলেন। এই দুজনেই চাকরি পেয়েছেন একটি কলেজে, রায়নার শ্যামসুন্দর কলেজ। এই কলেজের কর্মী হিসেবে দুজনেই কাজ করছেন, একজন পঞ্চায়েতের সভাপতি, আরেকজন একটি পঞ্চায়েতের, তার স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান। তার সঙ্গে আপনি চলে আসুন বর্ধমানের বিবেকানন্দ কলেজ। এখানকার প্রাক্তন ছাত্রনেতা এখন কলেজের স্থায়ী শিক্ষাকর্মী, অস্থায়ী নয়, স্থায়ী শিক্ষাকর্মী। আরো কয়েকজন ছাত্র সংগঠনের কর্মীও কলেজে অস্থায়ীভাবে কাজ করেন। বেশিরভাগ ছাত্রছাত্রী ও কলেজের শিক্ষকদের দাবি শহরের এক পুরো প্রতিনিধির খাস তালুক এই বিবেকানন্দ কলেজ, এবং তিনি প্রাক্তনী তথা শিক্ষাকর্মীদের মাধ্যমে কলেজের ছাত্রছাত্রীদের নিয়ন্ত্রণ করেন। কলেজের যে কি মধু, কি মধু, মানে কলেজে একবার কেউ একটা ঢুকে সুন্দর একটা পদে বসে পড়লে সেখান থেকে আর কেউ বেরোতে চান না, কেনই বা চাইবেন। এই যেমন দেখুন আর একজনের কথা জানতে পাওয়া যাচ্ছে, তিনি একেবারে 2-in-1 আইসক্রিমের মতো দুদিকেই আছেন। তিনি ছাত্রও আবার শিক্ষকও, তারই সঙ্গে তিনি ছাত্র নেতাও, এবং তৃণমূল কংগ্রেসের দলের একটা বড়সড় পদেও রয়েছেন। রাঢ়বঙ্গের একটি বিশ্ববিদ্যালয়ের অতিথি শিক্ষক তিনি। আবার তিনি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে রাজ্যের শাসক দলের ছাত্র নেতা, শিক্ষক এবং ছাত্র নেতা। কাটোয়া কলেজ থেকে 2012-তে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পা রেখেছিলেন তিনি। এখনো তার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক ছিন্ন হয়নি। গুঞ্জন শোনা যায় স্রেফ ছাত্র নেতা তকমাটা ধরে রাখতে তিনি একের পর এক বিষয় নিয়ে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছেন 2011-তে, তারপর 2012-তে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পা রেখেছিলেন এই ব্যক্তি, এবং তারপর থেকে তার জীবনে অনেক কিছু হয়ে গেছে। একের পর এক বিষয় নিয়ে তিনি পড়ে যাচ্ছেন, তিনি চাকরি পর্যন্ত পেয়ে গেছেন, কিন্তু তারপরেও তিনি পড়াশোনা চালিয়ে যাচ্ছেন, একের পর এক বিষয় নিয়ে পড়ে যাচ্ছেন, যাতে তিনি ছাত্র নেতা হয়ে থাকতে পারেন এবং পদটা ধরে রাখতে পারেন, বিশ্ববিদ্যালয়ের ভেতরে ছড়ি ঘোরানো যাতে বন্ধ না হয়। এবার আপনার মনে নিশ্চয়ই প্রশ্ন জাগবে যে এই যে এঁটুলির মতো এঁটে যিনি বসে রয়েছেন তিনি কোন কোন বিষয় নিয়ে পড়াশোনা করছেন। শুনে দেখুন, একবার অবাক হয়ে যাবেন, কত বড় দিগ্গজ সে দেখুন। ছাত্রনেতার ঘনিষ্ঠ মহল সূত্রে জানা যাচ্ছে 2012 সালে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্সে ভর্তি হয়েছিলেন তিনি। ওই বিষয়ে পিএইচডিও করেছেন, এমবিএ এবং এলএলবিতেও ভর্তি হয়েছিলেন। এখন ইউআইটিতে এমটেকে ভর্তি হয়েছেন। আপনি রেঞ্জটা বুঝতে পারছেন? একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুযোগ্য ছাত্র বলা যেতে পারে। এবং তারই সঙ্গে বলা হচ্ছে ওখানে নির্বাচিত কোনো ছাত্র সংসদ নেই, তবুও ছাত্র সংসদের প্যাডে সভাপতি ও সম্পাদক পরিচয় দিয়ে বিজ্ঞপ্তি দেন শাসক দলের নেতারা। টিএমসিপির বিশ্ববিদ্যালয় শাখার বক্তব্য, বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী নির্বাচন না হলে আগের কমিটি সংসদ পরিচালনা করবে। সেই মতো শেষ কমিটির সম্পাদক ও সভাপতি এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্র হওয়ায় তারাই সংসদ পরিচালনা করছেন। দাদারা বাবার বয়সী হয়ে যাবেন, দিদিরা মায়ের বয়সী হয়ে যাবেন, তারপরেও তারা থাকবেন ছাত্র নেতা এবং যুবনেত্রী। তাদের ছেলেমেয়েরা কলেজের ফার্স্ট ইয়ারে ঢোকার বয়স হয়ে যাবে, তারপরেও তারা থাকবেন ছাত্র নেতা এবং যুবনেত্রী। আর তারপরেও কলেজের ফার্স্ট ইয়ারে ছেলে মেয়েদের ঢুকতে দেখলেই জিপটা লকলক করবে, এবং সঙ্গে সঙ্গে ছেলে দেখলেই মার আর মেয়ে দেখলেই শ্লীলতাহানি, আর দুজনকেই একসঙ্গে হেনস্থা। সবটাই চলবে সুন্দর করে তৃণমূল স্তর থেকে। TV9 বাংলার একটি প্রতিবেদন সামনে এসেছে, যেখানে বলা হচ্ছে যে এই কলেজগুলোতে কি সুন্দর দাদারা রয়েছেন। দেখুন, কলকাতার বিভিন্ন কলেজ, দিদিরাও রয়েছেন। কলেজ পড়ুয়াদের একাংশের দাবি, যোগেশচন্দ্র চৌধুরী কলেজে রয়েছেন সাব্বির দা, আশুতোষ কলেজে রয়েছেন সার্থক দা, যার কথা একদম প্রথমেই বললাম, সে আশুতোষ কলেজের হেড ক্লার্কও বটে। তারই সঙ্গে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে রয়েছেন বাপ্পা দা। তবে দীনবন্ধু অ্যান্ড্রিউস কলেজে কোনো দাদা নেই, সেখানে আবার রয়েছেন একজন দিদি, রিয়া দি। বিদ্যাসাগর কলেজে রয়েছেন মনিরুল দা, অপরদিকে সুরেন্দ্রনাথ কলেজে আছেন দেবুদা, আর চিত্তরঞ্জন কলেজে রয়েছেন
প্রেম দা। আপনি কি মনে করছেন এখানে ভালোবাসার কোনো রকম কোনো অভাব হবে? ছেলে মেয়েগুলো বিভিন্ন জায়গা থেকে, গ্রাম, মফস্বল, জেলা, শহরতলি থেকে পড়াশোনা করতে আসছে, কলেজের ভেতরে ঢুকছে এবং ঢুকেই তারা অভিভাবকহীন হয়ে যাচ্ছে। ভাবতে পারলেন কি করে আপনি এমনটা? এই যে এত দাদা দিদিরা রয়েছেন, তাদের হাত রয়েছে এই ছাত্রছাত্রীদের মাথায়। কেন আপনি ভাবছেন যে এই ছেলেমেয়েরা একা হয়ে যাবে? কেন আপনি ভাবছেন যে এই ছেলেমেয়েরা পথভ্রষ্ট হয়ে যাবে? ছি ছি, এমনটা আপনি ভাবতেও পারলেন এত দাদা দিদি থাকার পরেও? আগের দিন কথা প্রসঙ্গে আমরা নিজেদের মধ্যেই আলোচনা করছিলাম, এই যে কলেজের ইউনিয়ন রুমগুলো বন্ধ করে রাখার নির্দেশ দেওয়া হয়েছে, ছাত্র সংসদ নির্বাচন সম্পর্কে রাজ্য সরকার কি ভাবছে সেই নিয়ে জানাতে বলা হয়েছে আদালতের তরফ থেকে। তো সেখানেই ভাবছিলাম যে এই কলেজের ইউনিয়ন রুমগুলো বন্ধ করে দিলে কার কি যায় আসবে? যাদের যা কাজকর্ম করার, যাদের দাপট দেখানোর, ছড়ি ঘোরানোর, একটা ইউনিয়ন রুমের জন্য তো সেগুলো আটকে যাবে না। একটা ক্লাসরুম দখল করে নেবে, অথবা তারা চলে যাবে ক্যান্টিনে, ক্যান্টিন দখল করে বসে পড়বে, কিংবা কলেজের ভেতরে এরকম কোনো খাবারের দোকান, কোনো ক্যান্টিন যেটা দাদা দিদিরা ঘুরপথে বসিয়েছেন সেখানে চলে যাবেন, সেখানে সেই জায়গা দখল করে বসে পড়বেন, কোনো সমস্যা তাদের হবে না। যারা এই কাজগুলো চালিয়ে যেতে চান তাদের এই ইউনিয়ন রুম বন্ধ করে রাখাটা নিশ্চয়ই আটকাবে না খুব একটা। এবং তারই সঙ্গে এই মুহূর্তে কলেজগুলোর বাইরে, বিশেষ করে কলকাতার কলেজগুলোর বাইরে তো আপনি বটেই দেখতেই পাবেন যে যেভাবে তৃণমূল কংগ্রেসের পোস্টার লাগানো থাকে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি যেভাবে লাগানো থাকে, তাতে তো কলেজ না পার্টি অফিস বোঝার জন্য আপনার 5-10 মিনিট সময় লেগে যাবে। তো সেখানে দাঁড়িয়ে আপনার মনে হয় যে এই সমস্ত দাদা দিদিরা তারা দাপট দেখানো বন্ধ করে দেবেন জাস্ট ইউনিয়ন রুমটা বন্ধ আছে বলে? দেখুন, বিষয়টা হচ্ছে আমরা যখন কলেজে পড়েছি, যে সময়টাতে তৃণমূল কংগ্রেসের একদম শুরু হচ্ছে সেই সময়টা, বা আমার আগের যে দাদা দিদিরা তারা একদম বাম আমলের শেষের দিকের কলেজের যে জায়গাটা দেখেছেন, ইউনিয়নের যে জায়গা দেখেছেন, কালচারটা যে খুব কোথাও গিয়ে আলাদা সেরকমটাও বলা যাবে না, মানে অনেকটা একই রকম। ইভেন এখনো দেখুন না, যেখানে টিম টিম করে লাল জ্বলছে যাদবপুর ইউনিভার্সিটি, সেখানে যেখানে বামেদের সংগঠন রয়েছে সেই জায়গাতেও এত বড় একটা ঘটনা ঘটলো, একটা ছেলে ফার্স্ট ইয়ারে পড়াশোনা করতে এসে মরে গেল, র্যাগিং এর শিকার হয়ে জাস্ট ছেলেটা শেষ হয়ে গেল। সেখানেও কলেজের ভেতরে প্রাক্তনীরা কিভাবে ছিল, প্রাক্তনীদের কি ভূমিকা, প্রাক্তনীদের একটা বড় হাত এই ঘটনার মধ্যে ছিল, সেটাও কিন্তু দেখতে পাওয়া গেছে, সেই অভিযোগও উঠে এসেছে। আবার আপনি দেখুন, আমরা যখন কলেজে পড়তাম সেই সময় তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের 2 দাপুটে নেতার কথা কলকাতার বিভিন্ন কলেজে যে ছাত্রছাত্রীরা তারা জানতেন না, এটা হতেই পারে না। একজন হচ্ছেন টিএমসিপি সেই সময়কার বড় নেতা শঙ্কুদেব পণ্ডা, আরেকজন হচ্ছেন তমগ্ন ঘোষ। এখন তো তারা দুজনেই বিজেপিতে চলে গেছেন ঝাঁপ দিয়ে, এবং এখন তো বিজেপির বড় নেতা হয়েছেন দুজনেই। কিন্তু এইখানে তবু একটা কথা বলা যেতে পারে যে আমরাও অনেক কিছুই দেখেছি, কিন্তু কিছু ভয়ঙ্কর জিনিসপত্র, কিছু ভয়াবহ জিনিসপত্র সত্যিই আমাদের সময় আমরা দেখিনি, এমনটা হয়নি। যেমন এই মুহূর্তে হাওড়ার নরসিংহ কলেজের এক প্রাক্তনীর নাম উঠে আসছে, যার নাম হলো সৌভিক রায়, এবং সে হচ্ছে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের রাজ্য সহ সভাপতি, এবং সে হাওড়ার নরসিংহ কলেজের প্রাক্তনী। তার বিরুদ্ধে অভিযোগ কি? সে কি করতো না, ছাত্রদের জোর করে প্যান্ট খুলিয়ে যৌনাঙ্গ দেখতো। এইটা হচ্ছে তার একটা বিকৃত মানসিকতা ছিল, এবং এই কাজটা সে করতো। দিস ইজ র্যাগিং। এই র্যাগিংটা করে সে আনন্দ পেত, মানে এই রকমই আর কি একটা পারভার্সন, এইরকমই একটা বিকৃত মস্তিষ্কের মানুষ ছিল এই সৌভিক রায়। তার বিরুদ্ধে এই অভিযোগ আজ থেকে অনেক দিন আগে উঠেছে, এবং সেখানে বলা হচ্ছে যে র্যাগিং এর নামে যৌন নিপীড়নের প্রতিবাদে 2023 সালে হাওড়ার জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতির কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছিল। তারই সঙ্গে এই সৌভিক রায়ের বিরুদ্ধে এই যে সে এই সমস্ত কাজকর্ম করছে সেই চিঠির কপি পাঠানো হয়েছিল টিএমসিপির রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যকে, ব্যাটরা থানাতে এবং অ্যান্টি র্যাগিং কমিশনের কাছে। এখনো তার বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ করা হয়নি, এখনো তার বিরুদ্ধে কোনো প্রশাসনিক পদক্ষেপ বা দলের তরফ থেকে কোনো পদক্ষেপ কোনোটাই করা হয়নি। আমরা দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে 2025-এ, জাস্ট 2 বছর প্রায় চলে গেছে, চুপচাপ বসে রয়েছে তৃণমূল কংগ্রেসের নেতারাও বসে রয়েছেন, এবং সৌভিক রায় তিনিও টিএমসিপির নেতা, তিনিও বসে রয়েছেন। সৌভিক রায় হাওড়ার নরসিংহ কলেজের প্রাক্তনী, টিএমসিপির রাজ্য সহ সভাপতি, তার বিরুদ্ধে এই যৌন হেনস্থার বিকৃত মানসিকতার অভিযোগ যে নিয়ে এসেছে, সেই ছাত্র বলছেন, প্রথমে রুমে আসতে বলা হতো, আমি বিকম ইভিনিং কলেজের ছাত্র, রাত 8টার পর সবাই যখন বেরিয়ে যেত তখন ইউনিয়ন রুমে থাকতে বলা হতো। আমি আর আমার কয়েকজন বন্ধুকে বলেছিল চেন খুলে প্যান্ট খুলতে বলতো, যৌনাঙ্গ দেখতো, ভিডিও করাতো, ছ্যাঁকা দেওয়া, প্যান্টে জল ফেলে দেওয়া, এসব করতো। প্রতি বছর কোনো না কোনো ছেলেকে ধরে এগুলো করতো। আমরা এটা নিয়ে তৃণাঙ্কুর ভট্টাচার্যকে জানিয়েছিলাম, কয়েকজন দাদার সাহায্য নিয়ে জানিয়েছিলাম।
এবং এই কথা শুনে তৃণাঙ্কুর ভট্টাচার্য তিনি কি বলছেন, তিনি টিএমসিপির রাজ্য সভাপতি, তার সহসভাপতির বিরুদ্ধে অভিযোগ, তিনি বলছেন যদি এই ঘটনার সত্যতা দেখি নিশ্চয়ইভাবে পদক্ষেপ করব। আমি সেরকম কোনো অভিযোগ পাইনি, আমি নিশ্চিতভাবে খোঁজ নিয়ে তারপর কথা বলবো। 2 বছর হয়ে গেছে তার কাছে চিঠি গিয়েছিল, কিন্তু তিনি কিছুই জানেন না, কি আর করবেন। মনোজিৎ মিশ্রার সঙ্গে তৃণাঙ্কুর ভট্টাচার্যর ছবি যখন সামনে এসেছিল, চিৎকার করে তিনি বলেছিলেন কে পাশে দাঁড়িয়ে ছবি তুলছে, আমি কি করে জানবো সে কি করবে না করবে। এবং তারই সঙ্গে তৃণাঙ্কুর ভট্টাচার্য গলার জোরে একেবারে প্রেস কনফারেন্স করে বলেছিলেন আমি এমন কাউকে দলের নেতা করে নিয়ে আসবো না যে সঠিকভাবে দলের পতাকা বহন করতে পারবে না। এইখানে যার নামে অভিযোগ সে তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের রাজ্য সহ সভাপতি সৌভিক রায়, তার সঙ্গে তৃণাঙ্কুর ভট্টাচার্যের একাধিক ছবি রয়েছে। তৃণাঙ্কুর ভট্টাচার্য সৌভিক রায়ের কাঁধের উপরে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছেন, এইরকম ছবিও রয়েছেন। কিন্তু এরপরেও তৃণাঙ্কুর ভট্টাচার্যের বক্তব্য আমি তো এরকম কিছু জানি না, আমার কাছে কোনো অভিযোগ এলে তার সত্যতা কিছু থাকলে আমি নিশ্চয়ই পদক্ষেপ করব। 2 বছর হয়ে গেছে এখনো তিনি জানতে পারেননি। এখন গিয়ে এতদিন পর আজ জানা যাচ্ছে যে সেই ছেলেটাকে শোকজ করা হয়েছে, সৌভিক রায়কে শোকজ করা হয়েছে দলের তরফ থেকে। সৌভিক রায়, মনোজিৎ মিশ্রা এরা না একদিনে তৈরি হয় না, ধরে ধরে যত্ন করে সুন্দর করে এদেরকে তৈরি করা হয়। প্রথমে এদের বিরুদ্ধে যদি একটা দুটো কোনো অভিযোগ আসে সেগুলোকে নস্যাৎ করে দেওয়া হয়, যাতে এদের নোংরামিগুলো চালিয়ে দেওয়ার বদ্ধভূমি এদেরকে দেওয়া যায়, নোংরামিগুলো চালিয়ে দেওয়ার মাঠ এদেরকে দেওয়া যায়, যাতে এরা এদের খেলাগুলো দেখাতে পারে। তারপর একদিন বাড়তে 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 গিয়ে তারা ধর্ষণের মতো একটা কাজ করে, সেটাও যদি চেপে যাওয়া যায়, যদি অভিযোগ না আসে, যদি জানাজানি না হয়, তাহলে তো হয়েই গেল, বাড়িয়া হ্যাঁ, কোনো সমস্যা নেই। আর কোনো রকমে যদি সামনে চলে আসে, অভিযোগটা যদি সামনে চলে আসে, চর্চা যদি এই নিয়ে হয়ে যায়, সঙ্গে সঙ্গে উত্তর হচ্ছে কেউ, ওকে তো আমি চিনিই না, দলের মধ্যেই নেই, কোনো অভিযোগই পাইনি, দেখছি আমরা সবটাই খতিয়ে দেখছি। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।